শব্দ বা সাউন্ড। শব্দ কি? তোদের মনে হয় তাপ চ্যাপ্টারটাও ছিল, তখন আমি একটা কথা লিখিয়েছিলাম যে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল বা ঠান্ডা হয়। ঠিক একই কথাও আমরা এই সাউন্ড চ্যাপ্টার পড়াতে গিয়েও বলবো যে শব্দ হলো শক্তির এক রূপ। কি বলবো? শব্দ হলো শক্তির এক রূপ, যেটা আমাদের কানে একটা শোনার অনুভূতি সৃষ্টি করে। কোথায়? আমাদের কানে। আলো এক প্রকার শক্তি রূপ, আলোটা হলো একটা শক্তির রূপ, যেটা কিন্তু আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলোকে তো দেখা যায় না, কিন্তু যখন কোনো একটা বস্তুর উপর আলো আপতিত হয় তখন সেই বস্তুটি আমাদের চোখে দৃশ্যমান হয়ে ওঠে। তাহলে আলো যখন হলো একটা শক্তির রূপ, তাপও যেমন একটা শক্তির রূপ, শব্দটাও হলো শক্তির একটা রূপ, যা আমাদের কর্ণে শোনার একটা অনুভূতি সৃষ্টি করে। এবার শব্দটা উৎপন্ন হয় কোথা থেকে? না, শব্দটা উৎপন্ন হয় কোন একটা কম্পনশীল বস্তুর মধ্যে। তার আগে একটু বলে নেওয়া ভালো যে শব্দটা কেন শক্তি হলো, আমরা শব্দ শক্তি বলছি কেন, বা এটা কোন একটা শক্তির রূপই বা কেন। তার আগে আমরা এটা জানি যে কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কি করা যায়? একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তর করা যায় মাত্র। একটা রূপ থেকে আর একটা রূপে রূপান্তর করা যায় মাত্র। তাহলে শক্তিকে যদি ধ্বংস না করা যায়, তাহলে আমরা যখন হাততালি দিচ্ছি, হাততালি দিলে কী হচ্ছে? শব্দ হচ্ছে তো। তাহলে এই শব্দটাও নিশ্চয়ই কোনো শক্তি থেকে আসছে। তাহলে আসছে কোথা থেকে? আসছে নিশ্চয় যান্ত্রিক শক্তি থেকে। আমরা যে হাতের উপর হাতটাকে কি করছি? আঘাত করছি। আঘাতের ফলে কি উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তিটার নাম হচ্ছে কি? শব্দ শক্তি। আবার এই দুটো হাতের ঘর্ষণ যদি আমরা করতে থাকি তাহলে কি উৎপন্ন হবে? যখন আমরা হাতের ঘর্ষণ করব তখন আমাদের উৎপন্ন হবে তাপ শক্তি। তাহলে তাপটাও যেহেতু একটা শক্তি, কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? যান্ত্রিক শক্তিতে। তাহলে যখন আমরা দুটো হাতে ঘর্ষণ করছি তখন কি উৎপন্ন হচ্ছে? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, এবং যখন আমরা হাততালি দিচ্ছি তখন যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এখান থেকে এটা প্রমাণ করা যায় যে শব্দ হলো একটা শক্তির রূপ, যেটা বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। আমরা কোনো একটা কম্পনশীল বস্তু থেকে শব্দটা শুনতে পাই। কোথা থেকে? কোনো একটা কম্পনশীল বস্তু, অর্থাৎ জিনিসটা কাঁপছে। যে জায়গাটা থেকে শব্দটা উৎপন্ন হবে, মানে শব্দ শক্তির উৎস, সেটাকে বলা হয় শনক। কি বলা হয়? শনক। তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হলো কি? শব্দ। ইংরেজিতে বলা হচ্ছে কি? সাউন্ড। এই শব্দ একটা শক্তির রূপ, এটা একটা শক্তির রূপ। কোন একটা কম্পনশীল বস্তু থেকে, কোন একটা কম্পনশীল বস্তু থেকে কি হয়? উৎপন্ন হয়। তার আগে আমরা বলে দিয়েছি এটা একটা শক্তির রূপ। তার একটা প্রমাণ দিলাম আমরা, যে যখন আমরা হাততালি দিচ্ছি তখন কি হচ্ছে? যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে। তো এরপর একটা প্রমাণ দেবো কি কম্পনশীল বস্তু থেকে যে শব্দ শক্তি উৎপন্ন হয় তার প্রমাণ কি। দেখ,
আমরা যখন ওই সাইকেলের বেলটা বাজাই না, ক্রিং ক্রিং, ওই যখন বেলটা বাজালাম সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, কখন ওই সাইকেলের বেলের ওপর হাত দিয়েছিস? যদি লক্ষ্য করে দেখিস ওই বেলটা কিছুক্ষণ কাঁপে না? সাইকেলের বেলটা বাজালাম, শব্দ উৎপন্ন হচ্ছে, কিন্তু শব্দটা উৎপন্ন হওয়ার পরও কিছুক্ষণ ওটা কিন্তু কাঁপছে, বা শব্দটা উৎপন্ন হতে হতেও কিন্তু কাঁপছে। তা যখনই ওটা কাঁপছে আমি যদি ওর উপরে হাত দিয়ে দিই, তাহলে এটা বেলের ওপর আমরা কী করলাম? হাত দিয়ে দিলাম, তাহলে কী হবে? আর শব্দ উৎপন্ন হবে না। কেন শব্দ উৎপন্ন হবে না? তার কারণ হচ্ছে কাঁপাটা বন্ধ হয়ে গেছে। কাঁপাটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে যখন আমরা সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে চালাতে যদি আমাদের কোনো সাউন্ডের হর্নের প্রয়োজন হয়, আমরা সাইকেলে তো হর্ন ব্যবহার করি না, আমরা কী করি? বেল ব্যবহার করি। এটাই ব্যবহার করা উচিত, কারণ শব্দটার পরিমাণ খুব কম, হর্নে অনেক ক্ষতি হয়। তো আমরা বেলটা বাজালাম, বেলটা বাজানোর ফলে কি উৎপন্ন হলো? শব্দ উৎপন্ন হলো। কিন্তু শব্দটা উৎপন্ন হলো কেন? কারণ বেলটা কাঁপছে। ওই ভিতরটার ফাংশন যদি আমরা দেখি, তাহলে কি উৎপন্ন হচ্ছে? কাঁপছে। তা যখনই কাঁপছে আমরা হাত দিলে পরে বুঝতে পারবো কাঁপছে। এরপরে কি হবে? আমরা হাত দিয়ে দিলাম, কাঁপাটা বন্ধ হয়ে গেল, শব্দটাও বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমাদের এই গলাতে কি থাকে? ভোকাল কর্ড। আর ব্যাঙের থাকে কি? ভোকাল স্যাক, তাই তো? ভোকাল কর্ড আর কি? ভোকাল স্যাক। তো এই ভোকাল কর্ড আর ভোকাল স্যাকের জিনিসটা কীরকম? ধরুন এটার গলার এরকম ভিতরে একটা জায়গা আছে, ঠিক এরকম একটা ফাঁক আছে, ঠিক আছে? এরকম একটা ফাঁক আছে। এই ফাঁকের ভিতর থেকে ফুসফুস থেকে বাতাস আসছে। কোথা থেকে আসছে? ফুসফুস থেকে। আমরা তো বাতাস গ্রহণ করি আবার ছাড়ি, তাই না? এর মাঝের কি হচ্ছে? আমরা যখন কথা বলছি, আমরা যখনই কথা বলি তখন তুই ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবি তখন আমাদের মুখ থেকে বাতাস বেরোয়। তো ফুসফুস থেকে যখন বাতাসটা আসছে, এটা হচ্ছে দুটো কম্পনশীল, এই যে দুটো দাগ দিয়েছি এটা পুরোটাই হচ্ছে ভোকাল কর্ড এর ছবি। এখানে দুটো কি দিয়েছি? দুটো দাগ দিয়েছি। এই দাগ দুটো হচ্ছে কম্পনশীল জায়গা। এর ভিতর থেকে যখন বাতাসটা বেরিয়ে আসছে এরকম জায়গাটা থেকে, তখন এই দুটো জায়গা কাঁপছে, যার জন্য আমাদের শব্দটা উৎপন্ন হচ্ছে। বোঝা গেছে? আমরা যে কথা বলছি তার জন্য তো শব্দ তৈরি হচ্ছে। আমার কথাটা তুই বুঝতে পারছিস, উচ্চারণটা স্পষ্ট হলে বুঝতে পারবি, না হলে বুঝতে পারবি না। এই ঘটনাটা কেন ঘটছে? এই ঘটনাটা ঘটছে নিশ্চয়ই শব্দটা উৎপন্ন হচ্ছে কোনো একটা জায়গায়, এবং সেটা যত পারফেক্ট হয় আমরা বলি কি উচ্চারণটা সঠিক হয়েছে, না হলে উচ্চারণটা সঠিক হয়নি। তাহলে নিশ্চয়ই ভোকাল কর্ড এর গুরুত্ব আছে। তাহলে ভোকাল কর্ডের মধ্য দিয়ে যখন বাতাসটা বেরিয়ে আসছে তখন সেটা কাঁপছে, আর এই কাঁপার দরুন কি উৎপন্ন হচ্ছে? একটা শব্দ উৎপন্ন হচ্ছে। স্কুলে যখন টিফিন হয় বা একটা করে ক্লাস হয় বা প্রেয়ার লাইন হয়, তখন কি হয়? ঘন্টা বাজানো হয় না? তো যখন ঘন্টাটা বাজানো হচ্ছে, নিজেরা যদি কখনো বাজাস তাহলে দেখতে পাবি ঘন্টাটা বাজানোর পরে ওই ঘন্টাটা অনেকক্ষণ কাঁপে। এটা ঘন্টা, এটা হাতুড়ি দিয়ে, কাঠের হাতুড়ি দিয়ে জেনারেলি কি করা হয়? এটাকে আঘাত করা হয়। এই বেলটাতে যখনই আঘাত করা হলো, এটা দড়ি দিয়ে ঝোলানো থাকে, তো দড়ি দিয়ে ঝোলানোর সাথে সাথে যখন আমরা এইভাবে আঘাত করছি, এই বেলটা কিছুক্ষণ কাঁপে, আর এই কাঁপার দরুন কি হয়? শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটাকে বলা হচ্ছে কি? শব্দ
শক্তি। আর শব্দ শক্তির উৎপন্ন হলো কোথা থেকে? যান্ত্রিক শক্তি থেকে। যান্ত্রিক শক্তি থেকে উৎপন্ন হচ্ছে। আবার আমাকে দুটো ছোট ছোট খাতার পাতা দে। পাতাটা ছে, এবার এটাকে দুটো ভাগে ভাগ করে দে। এটা তোরাও বাড়িতে পরীক্ষাটা করতে পারবি, সিম্পল পরীক্ষা। দুটো সমান, মোটামুটি একটা ধারগুলো সমান আছে এরকম একটা জায়গা নিলাম, ঠিক আছে? এটা এই একটা পাতা, এই একটা পাতা আমরা কি করলাম, দেখ এভাবে আটকে দিলাম, চিপকে দিলাম, ঠিক আছে? একদম ঠিক আছে। এবার আমরা এখানের মধ্যে ফু দেবো। শব্দ আসছে। যখন এই দুটো ফাঁকের মধ্য দিয়ে আমি ফু দিচ্ছি, তখন এর মধ্য দিয়ে জোরে বাতাস যাচ্ছে, বায়ুপ্রবাহ বেশি হচ্ছে, তখন এই দুটো খাতার পাতা কাঁপতে থাকছে। আর যখনই কাঁপতে থাকছে তখনই কী হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। এইভাবেই ভোকাল কর্ডে কি উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। আমি আবার দেখাচ্ছি, দুটো খাতার পাতা নিলাম, এটা বাড়িতে তোরাও প্র্যাকটিস করতে পারিস, সবসময় হয় না পারফেক্ট। এখন ভালো হলো। আসছে না। যাই হোক, এইভাবে শব্দটা উৎপন্ন হয়। তো শব্দ উৎপন্ন হতে গেলে কি হতে হবে? এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? শব্দ উৎপন্ন হতে গেলে একটা বস্তুকে কাঁপতে হবে, কম্পন, কারণ কম্পনশীল কোনো একটা বস্তু থেকেই কি উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, আমরা গান তো প্রত্যেকেই শুনি নাকি, কে গান শোনে না? তো গানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজে, তাই না? কখনো সেটা ঢোল, কখনো সেটা ঢাক, কখনো গিটার, কখনো তানপুরা, কখনো বেহালা, কখনো এসরাজ, কখনো সেতার, কখনো একতারা, কখনো দোতারা, কখনো কখনো ম্যান্ডোলিন, কখনো ব্যাঞ্জো, কখনো বাঁশি, কখনো সানাই বাজছে। যখন আমরা গিটার বাজাচ্ছি, গিটারে যে তারগুলো থাকে, মনে হয় 5টা না কটা তার থাকে, তো গিটারে যখন 5টা তার আমি যখন ওই স্ট্রোকটা দিয়ে বাজাচ্ছি, তখন ওই তারটাকে কি করা হচ্ছে, কাঁপানো হচ্ছে। ওই তারটাকে কি করা হচ্ছে, কাঁপানো হচ্ছে। আর ওই তারটাকে কাঁপানোর জন্যই কি উৎপন্ন হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। স্ট্রোকটা দিয়ে কাঁপানো হয়। যখন আমরা বেহালা বাজাচ্ছি, ভায়োলিন, তখন এরকম করে ধরা হয় এবং এটাকে ছট বলে মনে হয়, এরকম করে করে কি করা হয়, ওর মধ্যে কি করে ঘর্ষণ করা হয়। তাহলে ঘর্ষণটা যখন করা হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কে কাঁপছে, এখানে কাঁপছে হচ্ছে তার। তারের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় কোনটাতে, গিটার, তারপর হচ্ছে দোতারা, একতারা, একতারাতে একটা তার থাকে, দোতারাতে 4টে তার থাকে। দোতারাতে 2টো তার থাকে না, মাঝখানে 2টো তার, দুটোই সা, তার জন্য আর কি ওটাকে দোতারা বলা হয়। যাকে এটা বিষয় নয়। তাহলে বেহালা হলো, গিটার হলো, এসরাজ হলো, তারপর একতারা দোতারা হলো গোবা,
বাউলে বাজানো হয় খুব একটা, লোকসঙ্গীতে, ব্যঞ্জো, এগুলো সবই কিন্তু তারের কম্পনের ফলে উৎপন্ন হয়। শব্দটা কি করে উৎপন্ন হয়? তারের কম্পনের ফলে। আমরা যদি ঢাক, ঢোল, তবলাগুলো লক্ষ্য করি তাহলে দেখবো একটা চামড়ার তৈরি জায়গা, যেখানে আমাদেরকে কী করতে হচ্ছে? আঘাত করতে হচ্ছে। ওখানে ওই চামড়াটা কাঁপে, একবার আঘাত করলে দেখতে পাবি ওটা কিন্তু কাঁপছে। তাহলে চামড়াটা কম্পনের ফলে কিন্তু এই শব্দটা উৎপন্ন হয়। আমরা যদি বাঁশি লক্ষ্য করি বা সানাই লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব ওখানে কিন্তু বাতাসের কম্পনের ফলে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। কারণ বাঁশিটা যখন বাজানো হচ্ছে আমরা কি দিই? ফু দিই না? আমরা কি দিই? ফু দিই। তাহলে সেখানে বাতাসের কম্পনের ফলে, সেটা বাঁশি হতে পারে, সেটা সানাই হতে পারে, বা ক্লারিনেট বলে একটা হয়, ক্লারিনেট, তো সে এরকম করে বাঁশিটা বাজানো হয়, ঠিক এরকমভাবে সোজা করে, কালো মতো মতো হয় বড়। তারপরে স্যাক্সোফোন বলে একটা বাঁশি হয়, বড় বাঁশি, ওইটাকে বলা হচ্ছে কি? স্যাক্সোফোন। তো ওই মিউজিকগুলো কিন্তু সবই বাতাসের কম্পনের ফলে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। তাহলে আমরা অনেকগুলো বাদ্যযন্ত্রের নাম বললাম, সেখানে প্রত্যেকটা জায়গাতে কেউ না কেউ কিন্তু কাঁপছে। না কাঁপলে কিন্তু কোনোভাবেই শব্দ উৎপন্ন হবে না। সেখানে কোনোভাবে একটা শক্তি আর একটা শক্তিতে কি হচ্ছে? রূপান্তর হচ্ছে। ল্যাবরেটরিতে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, সিম্পল ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলা হয় সুর শলাকা। কি বলা হয়? সুর শলাকা। ঠিক দেখতে এরকম ইউ এর মতো, তারপরে এই নিচের দিকে একটা দাগ এরকম দিলাম স্ট্যান্ডের মতো, ঠিক এটা ওয়াইয়ের মতো দেখতে, এটাকে বলা হয় কি? সুর শলাকা। ঠিক এতে একটা রাবার ব্যান্ড দিয়ে যদি আঘাত করা হয় তাহলে কি উৎপন্ন হয়? এটা কিছুক্ষণ কাঁপতে লাগে এবং কি এখান থেকে শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, ঠিক দেখতে এরকম একটা মোটা, ঠিক এরকম একটা জিনিস, এখানে যখন আঘাত করা হচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? শব্দ উৎপন্ন হচ্ছে। আমরা ল্যাবরেটরিতে যদি কখনো শব্দ উৎপন্ন করতে হয় তখন আমরা এই সুর শলাকাটা ব্যবহার করি। আমরা ক্লাস 11-এ আমাদের শব্দের গতিবেগ ছিল, একটা শব্দ কতটা স্পিডে যাচ্ছে সেটা আমাদের মাপতে হয়েছিল, এবং সেখানে একটা মজার গল্প আছে, সেটা নিশ্চয়ই কোনো এক সময় বলবো। তো এই শব্দটা একটা জায়গাতে উৎপন্ন করতে হবে, সাউন্ডটা দিতে হবে, নিয়ে একটা পাইপের মধ্য দিয়ে শব্দটা যাবে, ঠিক আছে, দিয়ে ওই পারে শুনতে হবে, আর এই যেতে কতটা সময় লাগলো সেটা মাপতে হবে। একসঙ্গে তিনটে কাজ, এদিকে শব্দ তৈরি করতে হবে, আবার ওই দিকে কী করতে হবে? শুনতে হবে, এবং যেতে কতটা সময় লাগলো সেটাকেও তোমাকে মাপতে হবে। তিনটি জিনিসকে মাপতে হবে, দিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যালটা করতে হতো। এবং এই প্র্যাকটিক্যালটা একা করা সম্ভব নয়, কারণ একটা কাজ ধরলে তুই সাউন্ডটাকে দিলি, সাউন্ডটা তৈরি করলি, তৈরি করতে করতে চলে গেল, তা তোকে ওই পারে আবার শুনতে হবে, আবার সময়টাও কাউন্ট করতে হবে, একার পক্ষে সম্ভব নয়। তিনটে কাজ একসাথে করতে হবে এবং অনেকটা দূরে করতে হবে, যাতে করে আমি শব্দের গতিবেগটা সঠিকভাবে মাপতে পারি। একটা হচ্ছে কত দূর গেল, ওখানে পৌঁছালো কখন, এই দিকে সময় কখন শুরু করলাম, ওই দিকে সময় কখন শেষ হলো, যেতে কতটা সময় লাগলো। দিয়ে আমার 11-এ যখন পড়ি তখন প্র্যাকটিক্যাল পরীক্ষাতে, এটা পৃথ্বীরাজ মজুমদার বলে একটি আমার ক্লাসমেট, তার এই পরীক্ষাটা পড়েছিল। বেচারি পরীক্ষাটা একা করতে পারলো না, একা করা সম্ভবও নয়, স্যারও জানেন যে একা করা সম্ভব নয়, তাকে চেঞ্জ করতে হয়েছিল পরীক্ষাটা। তো পরীক্ষাটা চেঞ্জ করার জন্য 5 নম্বর না 2 নম্বর কমিয়ে দিয়েছিলেন, আমার মনে আছে। সে বেচারি প্রায় 40-45 মিনিট দাঁড়িয়েই আছে, যে কেউই সম্ভব নয়, মানে আমাকে দিলে আমিও করতে পারতাম না, কারণ প্র্যাকটিক্যালটা করতে পারতাম, কিন্তু ওই কি বলবো, একসঙ্গে যে তিনটে কাজ করতে হবে সম্ভব নয়, মানুষের তো দুটো হাত না, একসঙ্গে তোকে ঘড়ি দেখতে হবে দুবার, একসঙ্গে দুবার শব্দটা শুনতে হবে, তাহলে 4টে কাজ একসঙ্গে, সেটা সম্ভব নয় অত তাড়াতাড়ি করা, কেউই করতে পারতো না এটা।
প্র্যাকটিক্যালটা করে দেবে, ওটা গ্রুপ করে করতে হয় প্র্যাকটিক্যালটা। তো এরকম সুর শলাকা থেকে আমাদেরকে শব্দটা উৎপন্ন করতে হতো, আঘাত করতে হতো, সাউন্ড তৈরি হলো, এটা পাইপের মধ্য দিয়ে গেল, নিয়ে ওই পারে যে আছে তাকে ওই শব্দটা শুনতে হবে, নিয়ে শব্দটা কখন তৈরি করা হয়েছে আর শব্দটা কখন শোনা গেল ওই দিকে, সেটাকে কী করতে হয়, মাপতে হয়। তাহলে বুঝতে হবে যে ওই সময়ের মধ্যে নিশ্চয়ই শব্দটা এখান থেকে কত দূর গেছে, তাহলে কত দূর গেছে দেখে নিই, তাহলে আমরা কি পেয়ে যাব, শব্দের গতিবেগ পেয়ে যাব। যাকগে, তাহলে এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট যেটার নাম হচ্ছে কি সুর শলাকা। এই সুর শলাকাতে যখন আমরা আঘাত করব তখন কি উৎপন্ন হবে, শব্দ উৎপন্ন হবে। আমাদের বাস্তবে প্রচুর এক্সাম্পল রয়েছে, কিন্তু সেগুলো তারা ল্যাবরেটরিতে ব্যবহার করা যায় না, ল্যাবরেটরিতে এই ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়। এবার একটা শব্দ সেটা কিভাবে বিস্তার লাভ করে সেটা আমরা বলবো। একটা শব্দ যেখান থেকে উৎপন্ন হলো সেটাকে বলা হয় কি, শনক। কি বলা হয়, সেটাকে বলা হয় শনক। অর্থাৎ শব্দের উৎসকে বলা হচ্ছে কি, শনক। এবার উৎস তো হলো আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাতে হবে, তাই তো? কোথায়, কান পর্যন্ত এসে পৌঁছাতে হবে। আমাদের যে নর্মাল বাতাস, সেই বাতাসটা হচ্ছে ঠিক, আমি বাতাসের লেয়ারগুলো আঁকছি, ঠিক আছে, আমি বাতাসের লেয়ারগুলো আঁকছি। এটা হচ্ছে বায়ুর স্তর, এগুলো হচ্ছে বাতাসের স্তর। এটা হলো সাধারণ অবস্থায় বাতাসের স্তর, একটা লেয়ার একটা লেয়ার একটা লেয়ার একটা লেয়ার আছে। এবার এখানে আমরা শব্দ দিলাম, তাহলে এখানে শব্দটা উৎপন্ন হচ্ছে, তার মানে এই জায়গাটা হচ্ছে শনক। এই জায়গাটা কি শনক, নিশ্চয় ওই জায়গাটাতে শব্দ উৎপন্ন হচ্ছে, ওই সুর শলাকার ওই জায়গাটাতে, তার মানে নিশ্চয়ই ওই জায়গাটা শনক। তাহলে এইটা হচ্ছে সাধারণ বাতাসের স্তর। শব্দ একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রবাহিত হতে হলে একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন। কি বললাম, একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়, না হলে সেটা পৌঁছাবে না। এটাই হচ্ছে আলোক তরঙ্গের সাথে ওর পার্থক্য। আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বললাম, এটা নিয়ে আমরা পরে ডিটেল আলোচনা করব। আলো হলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর মধ্যে থাকে একটা চুম্বক ক্ষেত্র এবং একটা তড়িৎ ক্ষেত্র। এর মধ্যে থাকে একটা চুম্বক ক্ষেত্র, এর মধ্যে থাকে একটা তড়িৎ ক্ষেত্র। এই চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র মিলে এই তরঙ্গটা তৈরি হয়। কোন তরঙ্গটা, আলোক তরঙ্গ। এটার জন্য যাওয়ার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটা যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে আলোকরশ্মি পৃথিবীতে পৌঁছে যাচ্ছে 8 মিনিট 23 সেকেন্ড সম্ভবত, যতদূর আমার মনে পড়ছে, নাকি আমি ঠিক না হলে, ভুল হলে পরে আমাকে বলে দিবি। 8 মিনিট 23 সেকেন্ড বা 24 সেকেন্ডের মধ্যে মনে হয় যেন চলে আসে। তো 8 মিনিট বটে, এটা কনফার্ম, সেকেন্ডটা হয়তো আমি কনফার্ম বলতে পারছি না, 23 বা 24। তো সূর্য থেকে পৃথিবীতে আলোটা চলে আসছে, এই আলোটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, মাঝখানে কিন্তু কেউ নয়, মাঝখানে কেউ নাই, অর্থাৎ কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কিন্তু শব্দ হলো
এমন একটা তরঙ্গ যে তরঙ্গটাকে কিন্তু একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রবাহিত হতে হলে কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়। কি বললাম? মাধ্যমের প্রয়োজন হয়। এই শব্দটাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। কি বলা হয়? যান্ত্রিক তরঙ্গ। এবার যান্ত্রিক তরঙ্গ কেন বলা হয়? প্রথমেই বলতে হবে শব্দ হলো একটা যান্ত্রিক তরঙ্গ। তার কারণটাই হচ্ছে এ কোন একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে হয়। কি বললাম? কোন একটা জড় স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে যেতে হয়। এবং ধরুন এটা একটা মাধ্যম, এখানে শব্দটা উৎপন্ন হলো আর এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এই মাঝখানটা হবে কি? স্থিতিস্থাপক একটা জড় মাধ্যম। শুধু শব্দ উৎপন্ন হলে হবে না, এটা জায়গাটা শোনক, এখানে শব্দটা গ্রহণ করা হচ্ছে, তাহলে ওকে এই জায়গাটা থেকে এইদিকে যেতে হবে। এই যখন যাচ্ছে, এই যাওয়াটাকে বলা হচ্ছে বিস্তার লাভ করা। কি বলা হচ্ছে? বিস্তার লাভ করা। তাহলে যখন এই শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গাতে যাচ্ছে, তখন কিন্তু স্থিতিস্থাপক বা জড় মাধ্যমের প্রয়োজন হবে। আলোর ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন নেই। আলোর ক্ষেত্রে এটাই পার্থক্য। আলোটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর শব্দটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে এটার কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে যায় না, বলছি এই স্থিতিস্থাপক মাধ্যমের যে কণাগুলো থাকে, এই কণাগুলোর সামগ্রিক সমষ্টিগত কম্পনের ফলে শব্দ বিস্তার লাভ করে। এখানে একটা কণা আছে, 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 এরকম পরপর কণাগুলো আছে, একটা লেয়ার আছে। আবার একটা লেয়ারে অনেকগুলো করে কি আছে? কণা আছে। এই একটা কণা পরবশ কম্পন হচ্ছে। কি বশ কম্পন? পরবশ কম্পন। এই কণাটার পরবশ কম্পন হচ্ছে। পরবশ কম্পনের ফলে এখানে একটা যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে, আর এই যান্ত্রিক শক্তিটা এর পরের কণাটাতে কি করছে? পাস করে দিচ্ছে। কিন্তু এই কণার কিন্তু কোনো স্থানের পরিবর্তন হবে না, তার স্থান পরিবর্তন হবে না। ভালো করে বুঝতে হবে। আলোক তরঙ্গ আর শব্দ তরঙ্গের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝতে হবে। এরকম বহু প্রশ্ন আসবে যে এখানে একটা স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে কি করছে? শব্দটা প্রবাহিত হচ্ছে। কিভাবে প্রবাহিত হচ্ছে? ওই মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে কি হচ্ছে? একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাচ্ছে। এই কণাগুলোর পরবশ কম্পন সৃষ্টি হচ্ছে। এই কম্পনের ভাগগুলো নিয়ে যখন পড়ানো হবে তখন এগুলো জানা যাবে পরবশ কম্পন কি। তাহলে এই কম্পনের ফলে, পরবশ কম্পন হচ্ছে, কম্পনের ফলে কি হচ্ছে? শব্দটা মানে যান্ত্রিক শক্তিটা একটা কণা থেকে আর একটা কণাতে কি করছে? যাচ্ছে, বিস্তার লাভ করছে। কিন্তু কোনো কণার স্থান এর বিচ্যুতি হচ্ছে না। এইভাবে কি হচ্ছে? শব্দটা একটা জায়গা থেকে একটা জায়গাতে যাচ্ছে। এই শব্দটা যেতে গেলেই তাহলে স্থিতিস্থাপক মাধ্যম কি? এই স্থিতিস্থাপক মাধ্যমটা হতে পারে কোনো কঠিন মাধ্যম, হতে পারে কোনো তরল মাধ্যম, হতে পারে কোনো গ্যাসীয় মাধ্যম। একটা টেবিল নিয়েছি, এগুলো আমি আর বোর্ডে ছবি আঁকছি না। একটা টেবিল নিয়েছি, সেখানে টেবিলের উপরে একটা ছোট্ট ঘড়িকে আমি নামিয়ে দিয়েছি। কি করলাম? একটা টেবিল, শান্ত ঘর, একটি কোনো দিক থেকে কোনো সাউন্ড আসছে না, এরকম একটা ঘর। রাত্রেবেলায় করলে আরও ভালো বুঝতে পারবো, ফ্যান ট্যান সব বন্ধ করে দিতে হবে। টেবিলের উপরে একটা ঘড়ি আমি কি করলাম? কাঁটা দেওয়া ঘড়ি, কোনো ডিজিটাল ঘড়ি নয়, নামিয়ে রেখে দিলাম। আমি ঘড়ির দিকে তাকাবো না, আমি কানটা কোথায় ঠেকাবো? ওই টেবিলের অপর প্রান্তে ঠেকাবো। টেবিল আছে, টেবিলের ওই প্রান্তে একটা ঘড়ি রাখা আছে,
আর আমরা অপর প্রান্তে ঘড়ির দিকে তাকাবোই না, আমরা কানটাকে কি করব, এটা যদি টেবিল হয় কানটাকে এইভাবে রাখবো। তাহলে টেবিলটা কি হলো? টেবিলটা হলো একটা কঠিন মাধ্যম। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করব টিক 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 করে কি হচ্ছে, ওই সেকেন্ডের কাঁটাটা যখন ঘুরছে সেই শব্দটা আমার কানে এসে পৌঁছাচ্ছে। ঢুকেছে মাথাতে? তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে কি যায়? শব্দ যেতে পারে। কারণ কঠিনটা হচ্ছে একটা স্থিতিস্থাপক জড় মাধ্যম। তরলের মাধ্যমে কি করে যায়? তরলের মাধ্যমে যায়, শব্দ যায়। তার কারণ হচ্ছে আমরা যারা জলে কখনো নেমেছি, জলে ডুবে আছি, বাইরে থেকে যদি কোনো কেউ ডাকে আমরা শুনতে পাই। শব্দটা হয়তো তীব্রভাবে শুনতে পায় না, কিন্তু শুনতে পায়। তোমরা এখানে কেউ সাঁতার কেটেছিস পুকুরের মধ্যে, জলে এ থেকে কেটেছিস? তাহলে পরে শুনতে পাবি। জলে ডুবে আছিস কিন্তু তুই ওপর থেকে কিন্তু কিছু একটা সাউন্ড শুনতে পাবি। বা এরকম করতে পারে, সেই বাচ্চাদের খেলনাগুলো হয় দেখেছিস তো, এই সেই মেলাতে পাওয়া যায়, একটা চাবি এরকম করে ঘুরিয়ে দিলে পরে একটা খাট 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 একটা শব্দ উৎপন্ন হয়। উৎপন্ন হয় তো, বাচ্চারা খেলে দেখবি। সেই চাবিটাকে ঘুরিয়ে দিতে হয়, চাবিটাকে ঘুরিয়ে দিলে পরেই আওয়াজগুলো হয়। ওটা গাড়িতে থাকে সাধারণত, ওটাকে খুলে যদি নেওয়া হয় দিয়ে ওটা একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দেওয়া হলো, ওটা একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দেওয়া হলো, ক্যারি প্যাকেটে ভরে দিয়ে বেঁধে দেওয়া হলো। ভালো করে বোঝ, ওই মেলাতে পাওয়া যায় ওই রকম একটা জিনিস যেটা শব্দ উৎপন্ন হবে। বা যদি ওরকম নাও পাওয়া যায় তাহলে ওই বাচ্চা ছেলেদের গাড়ি থেকে ওটাকে সংগ্রহ করতে হবে, দিয়ে কী করতে হবে, ওটাকে একটা ক্যারি প্যাকেটের মধ্যে কী করতে হবে, ভরতে হবে। ভরে দিয়ে চাবিটাকে ঘোরাতে হবে, চাবিটাকে ঘুরিয়ে জলে ডুবিয়ে দিতে হবে। তাহলে জলের মধ্যে থেকে আমরা কী করতে পারবো, ওই শব্দটাকে কী করতে পারবো, শুনতে পাবো। এখান থেকেও প্রমাণ করা যায় তাহলে জলের মধ্য দিয়ে বা তরলের মধ্য দিয়ে কী হয়, শব্দটা একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যাচ্ছে। স্কুলের ঘন্টা বাজছে, সেটা আমরা শুনতে পাচ্ছি কি করে? বা আমার কথাটা তোরা শুনতে পাচ্ছিস কি করে? না, আমার মুখটা আর তোর কান এর মাঝে আছে জড় মাধ্যম। জড় মাধ্যমটা হচ্ছে বাতাস। এই বাতাসের মধ্য দিয়েও কিন্তু শব্দটা যেতে পারে। এই বাতাসের মধ্য দিয়েও কিন্তু শব্দটা কি হতে পারে, যেতে পারে। তাহলে আমরা কি জানলাম? কঠিন পদার্থের মধ্য দিয়ে শব্দ যেতে পারে, তরল পদার্থের মধ্য দিয়ে শব্দ যেতে পারে, আর গ্যাসীয় পদার্থের মধ্য দিয়েও কিন্তু শব্দ যেতে পারে, কিন্তু শব্দ শূন্য মাধ্যমে যেতে পারবে না। এখানে তোর কান আর আমার মুখের মধ্যে যদি কোনো বাতাস না থাকে, কোনো তরল না থাকে, বা কোনো কঠিন পদার্থ না থাকে, তাহলে শব্দটা কিন্তু যেতে পারবে না। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে চাঁদে যদি কোনো বায়ুমণ্ডল না থাকে, তাহলে চাঁদের মধ্যে যদি আমি দাঁড়িয়ে থাকি আর আমার কথাটা কেউ শোনে, তাহলে সে শুনতে পাবে? শুনতে পাবে না, তারা শুনতে পাবে না। চাঁদে বা সূর্যে বা আমাদের পৃথিবীর অনেক দূরে কোনো নক্ষত্রে যদি বিস্ফোরণ হয়, সূর্য তো একটা নক্ষত্র, সূর্য ছাড়াও তো আরও অনেক নক্ষত্র আছে, তাহলে সেই নক্ষত্রগুলোতে বা সূর্যে বা অন্য কোনো জায়গাতে যখন প্রবল বিস্ফোরণ হয়, তখন সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। কেন শুনতে পাই না? তার কারণ হচ্ছে চাঁদ আর পৃথিবীর মাঝে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডলটা আছে পৃথিবীতে, পৃথিবী থেকে কত কিলোমিটার, মনে হয় যেন কত হাজার কিলোমিটার, তারপরে আর তো বায়ুমণ্ডল নেই, তারপরে তার বাতাস নেই। তাহলে ওখান থেকে কিন্তু সেই শব্দ কিন্তু আমাদের কানে এসে পৌঁছায়। এই যে পাখি ডাকছে, আমরা একটা প্রকৃতির মাঝে আজকে ক্লাস করছি, ওই জন্য গরুর ডাক, পাখির ডাক, ছাগলের ডাক, পুরো নেচারের মধ্যে আছি আমরা। ওই নেচারের যে বিভিন্ন সাউন্ডগুলো আমরা পাচ্ছি, এগুলো আসছে
ওই পাখিটার মুখ থেকে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেটাই মাঝের যে বাতাসটা আছে সেই বাতাসটার মধ্য দিয়ে কি আসছে, আমার কানে এসে পৌঁছাচ্ছে। সেটা আমার কানে এসে পৌঁছাচ্ছে কারণ মাঝখানে বাতাস আছে। তাহলে যারা যারা চাঁদে যায় তারা ধরলে আমরা যদি মেনেও নিই যে নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন আর কি এডউইন অলড্রিন, এই তিনজন গেছিল তাই তো চাঁদে, যদি মেনেও নিই, এটা নিয়ে আর বিরাট বিতর্ক আছে, সেই সব বিতর্কের মধ্যে আমি ঢুকতেও চাই না, জানিও না বিষয়গুলো। তবে আমরা যদি মেনেই নিই তাহলে ওরা তো বায়ুমণ্ডল তো ওখানে নেই, তাহলে ওরা ওখানে কথাটা বললো কী করে, একজন আর একজনের সাথে কথা বললো কী করে? বলছে ওখানে বেতারের সাহায্য নিতে হয়। কি নিতে হয়? বেতার তরঙ্গের সাহায্য নিয়ে কথা বলেছিলেন বা কথা বলতে হয়। যারা মহাকাশে যান, মহাকাশে যেখানে কোনো বায়ুমণ্ডল নেই, সেখানে কথা বলতে গেলে আমাদের কিসের সাহায্য নিতে হয়? বেতারের সাহায্য নিতে হবে। কারণ শব্দ আমার মুখ থেকে অন্যজনের কান পর্যন্ত পৌঁছাতে গেলে একটা জড় মাধ্যমের, একটা স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। সেটা হতে পারে কঠিন পদার্থ, সেটা হতে পারে তরল পদার্থ, আবার হতে পারে সেটা গ্যাসীয় পদার্থ। কোনো মাধ্যম যদি না থাকে তাহলে কি হবে? কোনো শব্দ হবে না। তাহলে আমরা কি জানলাম? শব্দ হলো একটা শক্তির রূপ, যেটা কোন একটা কম্পনশীল বস্তু থেকে কি হয়? উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে কারোর কানে পৌঁছায়। এই স্থিতিস্থাপক জড় মাধ্যমটা তিন রকম হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। টিক টিক করে যখন ঘড়ির কাঁটাটা ঘুরছে তখন আমরা কিন্তু শুনতে পাচ্ছি টেবিল থেকে কিসের মাধ্যমে? কঠিন পদার্থের মধ্য দিয়ে এই শব্দটা যাচ্ছে। আবার তরলের মধ্য দিয়েও কিন্তু যেতে পারছে। এই ছোট্ট বাচ্চাদের ওই খেলনাগুলোকে ভেঙে যদি আমরা ওরকম প্যাকেটে মুড়ে জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলেও আমরা দেখতে পাবো, শব্দটা শুনতে পাবো। সেক্ষেত্রে থেকে প্রমাণ করা যায় যে তরলের মধ্য দিয়েও কি হয়? শব্দ যেতে পারে। আবার গ্যাসের মধ্য দিয়ে শব্দ যেতে পারে। তার প্রমাণই হচ্ছে আমার শব্দগুলো, আমার বলা কথাগুলো তোরা শুনতে পাচ্ছিস, ঠিক কি না? শব্দগুলো শুনতে পাচ্ছিস না? শব্দগুলো যদি শুনতে না পারতি তাহলে কি হতো? তাহলে এখান থেকে প্রমাণ হতো মাঝখানে কোনো জড় মাধ্যম নেই, ঠিক কি না? শব্দগুলো জানা যাচ্ছে, আমিও শুনতে পাচ্ছি আমার কথাগুলো কানে, কারণ আমার মুখ আর কানের মাঝেও তো বাতাস আছে। তাহলে একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়। এই জন্য শব্দকে বলা হচ্ছে কি? যান্ত্রিক তরঙ্গ। কি বলা হচ্ছে? যান্ত্রিক তরঙ্গ। আর আলোক তরঙ্গ, এই আলোক তরঙ্গের মধ্যে একটা পার্থক্য আছে। কি বললাম? আলোক তরঙ্গ একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যেতে গেলে কি প্রয়োজন হয়? একটা আলোক তরঙ্গ যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কারণ এটা গঠিতই হয় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে সম্মিলিত। এরা যখন ডিটেল পড়াবো তখন আরও আসবে, কারণ এটা এইখানকার টপিক নয়, ওই জন্য আমি ডিটেল যাচ্ছি না। চুম্বক ক্ষেত্রটা এইভাবে কাঁপতে থাকে আর তড়িৎ ক্ষেত্রটা এইভাবে কাঁপতে থাকে, পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। হ্যাঁ, আর এইভাবে আলোক তরঙ্গটা এক জায়গা থেকে আর এক জায়গাতে যায়। ওই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে আলোক রশ্মি কিন্তু চলে আসছে, কিন্তু সূর্য হাওয়া কোনো বিস্ফোরণ কিন্তু আমাদের কানে এসে পৌঁছাচ্ছে না, কারণ এখানে মাধ্যমের কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে কি হয়? একটাই জায়গা থেকে একটা বিস্তার লাভ করে। প্রত্যেকটা কণার পরবশ কম্পনে, যেখানে শব্দটা উৎপন্ন হলো, শব্দটা গেল, এখানে পরবশ কম্পন হলো, পরবশ কম্পনের ফলে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তিটা পরবর্তী কণাতে কি করলো? স্থানান্তর করে দিল। পরবর্তী কণাতে যখন স্থানান্তর করে দিল, এ আবার কি করলো? পরেরটাতে, এ আবার পরেরটাতে। এইভাবে কিন্তু শব্দটাকে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে পাঠিয়ে দিল, কিন্তু কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হলো না। ঢুকেছে মাথাতে? ব্যাপার হচ্ছে এত ডিটেল জানার ক্লাস 9-এ দরকার আছে কি না জানি না, তবে এইভাবে না পড়লে কনসেপ্টটা ঠিক হবে না। হয়তো পরীক্ষাতে 2-4 নাম্বার পাওয়া যাবে, কিন্তু এই বিষয়গুলোকে জানা যাবে না। যতটুকু পড়ালাম এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি? শব্দ কোথা থেকে উৎপন্ন হয়? কম্পনশীল বস্তু থেকে। শব্দের উৎসকে কি বলে? শনক বলে। শব্দ কি? একটা যান্ত্রিক তরঙ্গ। কিসের মধ্য দিয়ে যায়? জড় মাধ্যমের মধ্য দিয়ে যায়, স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে যায়। কম্পন, কণাগুলোর কম্পন কি ধরনের? পরবশ কম্পন।
আলোক তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটাই হচ্ছে মেন পার্থক্য। ঢুকেছে মাথাতে? এবার আমরা টপিকে যাই। আচ্ছা, এটা যারা ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটাকে পজ করে প্রত্যেকটা জিনিসকে খাতাতে নোট ডাউন করবে। দরকার হলে ভিডিওটা স্লো করে দেবে বা ভিডিওটা ফাস্ট করে দেবে, তোমরা যেটাতে অভ্যস্ত সেটাই করবে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু ধরে ধরে শিখতে হবে, না হলে শর্ট কোয়েশ্চেন কোনো একটা জায়গায় মিস হয়ে যাবে। এই ক্লাসগুলো যদি ভালো করে প্রত্যেকটা শোনা হয় তাহলে কোনো শর্ট কোয়েশ্চেন মিস হবে না, কোনো শর্ট কোয়েশ্চেন মিস হবে না। কিন্তু প্রত্যেকটা টার্মকে আমাকে টুকতে হবে, খাতাতে নোট ডাউন করতে হবে এবং কি করতে হবে, শুনতে হবে খুব ভালোভাবে, না হলে হবে না। আমি এটা মুছে দেব। এবার আমাদের আসছি, এখানে একটা সনক রাখা আছে, মানে সনক মানে শব্দশক্তির উৎস, শব্দশক্তির উৎস। আর এটা হচ্ছে কি, বাতাসের লেয়ার। আমরা কি বললাম যে কণাগুলোর পরবশ কম্পনের ফলে কি হয়, শব্দটা একটা জায়গা থেকে আর একটা জায়গাতে কি হয়, প্রবাহিত হয়। মনে থাকবে? তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এখানে বাতাসের বিভিন্ন লেয়ারগুলোকে নিয়ে নিয়েছি। এবার এখানে শব্দ উৎপন্ন করব। এটা কিন্তু সাধারণ বায়ুস্তর। যখনই শব্দটা উৎপন্ন হয়ে গেল, এটা কেঁপে গেল, এটা তার অরিজিনাল অবস্থান ছিল, এটা তার অরিজিনাল অবস্থান ছিল, যেটাকে আমরা ডট 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 দেখালাম। যখনই এটাকে আমরা আঘাত করলাম, এটা কি হলো, সরে গেল, এইভাবে এরকম কাঁপছে কাঁপছে, কখনো কখনো কি হচ্ছে, এরকম হচ্ছে, কাঁপছে কাঁপছে, শব্দটা উৎপন্ন হচ্ছে তো কাঁপছে। এরকমভাবে তো দেখানো যায় না, ব্যাপারটা যে এতটা ডিস্টেন্স হয়ও না। আমি তো এটা ধরে আছি, আমি এটা ধরে আছি নিয়ে কাঁপাচ্ছি, তো আমাদেরকে তো তোকে বোঝানোর জন্য এসব করতে হয়, কিন্তু এরকম ঘটনাটা ঘটে না। তখন এই বায়ু স্তরটার কিছু অংশ খুব কাছে কাছে চলে আসে, অনেকগুলো বায়ুর লেয়ার কি হয়, অনেক কাছে চলে আসে, মানে তারা স্বাভাবিক অবস্থায় যতটা কাছে ছিল তার থেকেও কি হয়, কাছে কাছে চলে আসে। আবার কোনো একটা জায়গা একটু ফাঁক 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 হয়ে যায়। আমি দেখাচ্ছি কীরকম হয়। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করা যাচ্ছে? কতটা ভালো ছবি আঁকতে পারলাম জানি না, তবু বোঝানোর চেষ্টা করলাম যে এই জায়গাটাতে কি হলো, নর্মাল অবস্থায় যখনই বাতাসের লেয়ারগুলো এরকম ছিল, যখনই ওকে আমি সাউন্ড দিয়ে দিলাম, কিছু লেয়ার কি হয়ে গেল, কাছে কাছে কাছাকাছি চলে এলো, আর কিছু কিছু লেয়ারের মধ্যে কি হয়ে গেল, ফাঁক হয়ে গেল। তখন এই জায়গাটাকে বলা হবে ঘনীভবন। কি বলা হবে, মানে কি হলো, ঘনীভূত হলো, মানে কি কাছে 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 এলো, মনে থাকবে। আর যে জায়গাটা ফাঁক হয়ে গেল এটাকে বলা হবে তনীভবন। দন্তন্য না মূর্ধন্য, তনু ভবন। তাহলে এই জায়গাটা হলো ঘনীভবন, এই জায়গাটা হলো কি, তনুভবন। এই জায়গাটা আবার কি হলো, ঘনীভবন, এই জায়গাটা হলো কি, আবার এই জায়গাটা ঘনীভবন, আবার একটা জায়গায় কি, তনুভবন। তাহলে শব্দটা কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে, শব্দটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আবার কণাগুলোও কিন্তু কাঁপছে কিভাবে, এই দিক বরাবরই তো কণাগুলো কিভাবে কাঁপছে, কাছে কাছে আসছে, কাছে কাছে এইভাবে কাঁপছে তো না,
কথাগুলো বুঝলি? কণাগুলো কীভাবে কাঁপছে? এভাবে কাঁপছে 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 কাঁপছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে কণাগুলো যেদিকে কাঁপছে শব্দটাও কিন্তু সেদিকে যাচ্ছে। এভাবে পেনগুলো পরপর পরপর আমি যদি রাখি, শব্দটা এটা একটা কণা, এটা একটা কণা, একটা শব্দটা কিন্তু এইভাবে যাচ্ছে। এই শব্দটা মানে এটাকে এইভাবে বলা হয়, হাতটাকে এরকম করো, আমার সাথে সাথে হাতটা এরকম করো। হাতটা এরকম করলে পরে এই আঙুলটাকে, মানে আমার 5টা আঙুল, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ, তাই তো 5টা আঙুল। তাই তর্জনীটাকে মধ্যমার সাথে ঠেকাও, তখন এটা ফাঁক হয়ে গেল। তার মানে এখানে হয়ে গেল কি ঘনীভবন, আর এই জায়গাটাতে হলো কি তনুভবন। এরপরে এই এনার্জিটাকে এখানে দিয়ে দাও, আবার অনামিকার সঙ্গে এটা ঠিকই দাও। তাহলে এইভাবে কিন্তু শক্তিটা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। তাহলে এই যে এদের যে মুভমেন্ট, এই কণাগুলোর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? এই কণাগুলোর মুভমেন্ট হচ্ছে এই দিকে। এইও কণাগুলোর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? আমি যদি এটাকে একটা কণা ভাবি, এটাকে যদি একটা কণা ভাবি, তাহলে এই কণাটা মুভমেন্ট কোন দিকে হলো? ওই দিকে হলো তো। আর শব্দটা কোন দিকে গেল? ওই দিকেই গেল। তাহলে এটা একটা সমান্তরাল। শব্দটা যেদিকে গেল কণাগুলোর কম্পনও সেই দিকে হলো। তখন এইটাকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি বলা হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হচ্ছে কি, কণাগুলো যেদিকে ডিরেকশনে কাঁপবে শব্দটাও সেই ডিরেকশনেই যাবে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 হবে, তারা সমান্তরালভাবে হবে। সমান্তরাল মানে কি? দুটো রশ্মির মধ্যে যদি সমান্তরাল হয়, দুটো সরল রেখা বা রেখাংশ বা দুটো রশ্মি, তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0। তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 0। তখন সেটাকে বলা হয় কি সমান্তরাল। তাহলে কাঁপাটা হচ্ছে কোন ডিরেকশন? আমি হাত দিয়ে ভালো করে বোঝাচ্ছি, দেখ। এই আঙুলটা এই দিকে যাচ্ছে, মুভমেন্টটা কোন দিকে করছে? ওই দিকে মুভমেন্টটা করছে ওই দিকে। আর শব্দটা কোন দিকে যাচ্ছে? শক্তি ট্রান্সফার হচ্ছে কি, এইটা যান্ত্রিক শক্তিটা এইদিকে চলে যাচ্ছে, এর যান্ত্রিক শক্তিটা এইদিকে চলে যাচ্ছে, এই যান্ত্রিক শক্তিটা কোন দিকে চলে যাচ্ছে? এই দিকে। তাহলে এইভাবে যে যান্ত্রিক শক্তিটা এই দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে, আর ও সরে যাচ্ছে, আঙুলগুলো কোন দিকে সরছে? ওই দিকে দিকে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি অনুদৈর্ঘ্য। কি বলা হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? না, যেখানে কম্পনশীল কণাগুলোর অভিমুখ আর শব্দ বিস্তারের অভিমুখ সেটা যখন সমান্তরাল হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি অনুদৈর্ঘ্য। আমরা স্পিরিং দেখেছিস? এটা স্প্রিং রাখা আছে, এটাকে যখন এরকম দোল হয় তখন কি হয়? কোন দিকে মুভমেন্ট করছে? এই দিকে। আর কণাগুলো কি হয়ে যায়? স্প্রিংয়ের ভাঁজটা কি হয়ে যায় কখনো কখনো? এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে কি ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, ঘনীভবন, এইভাবে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কীভাবে যাচ্ছে? ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন। এই জায়গাটাতে ঘনীভবন ঘনীভবন ঘনীভবন, আর এই জায়গাটা ফাঁক 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 হয়েছে, এটাকে কী বলা হচ্ছে? তনুভবন। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসবো তির্যক তরঙ্গ কাকে বলে। তির্যক তরঙ্গ, আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওইখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, এটা আমি, হ্যাঁ, এখানে অন্য কেউ একজন দাঁড়িয়ে আছে। আর আমাদের মাঝখানে একটা দড়ি আছে। কি আছে? ভালো করে লক্ষ্য কর। এখানে আমি আর ওখানে কেউ একজন, আমার থেকে মোটা মাথাটা আছে, বুঝতে পেরেছি? এবার দড়িটাকে আমরা এইভাবে দোলাচ্ছি, কীরকম হবে? দড়িটার এরকম থাকবে সোজা,
দড়িটা ঠিক এইরকম হবে, ঠিক কি না? তাহলে দড়িটা কাঁপছে কি করে? ওপর নিচ, ওপর নিচ আসছে তো। আর ঢেউটা কোন দিকে চলে যাচ্ছে? এই ধার থেকে এই ধারে। ঢেউটা চলে যাচ্ছে এই ধার থেকে এই ধারে, আর দড়িটা কাঁপছে উপর আর নিচ। দড়িটা কাঁপছে কি? উপর আর নিচ। তাহলে কণাগুলো কাঁপছে কি করে? উপর আর নিচে। আর এ যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? তির্যক তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গের মধ্যে কোনো পার্থক্য? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। তির্যক তরঙ্গে কণাগুলোর যে কম্পন আর তরঙ্গের যে মুভমেন্ট, শক্তি বিস্তারের যে মুভমেন্ট, সেটা হবে তার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে? তার মধ্যে 90 ডিগ্রি কোণ থাকবে। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ থাকবে। আর কি থাকবে? অনুদৈর্ঘ্য তরঙ্গে কিন্তু সমান্তরাল হবে। কি হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গে কিন্তু সমান্তরাল হবে। তাহলে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো? না, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি যখন কোনো সমষ্টিগত কম্পনের ফলে যে তরঙ্গটা উৎপন্ন হবে, সেটা যদি মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে, তাহলে মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে এটা কিভাবে উৎপন্ন হয়েছে? মাধ্যমের সমস্ত কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে। একটা কণা যে কম্পন হয়েছে তা তো নয়, সমস্ত কণা কি হয়েছে? কেঁপেছে। তাহলে যখন কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যাবে, সেই মাধ্যমের সমস্ত কণার সমষ্টিগত কম্পনের ফলে যে উৎপন্ন তরঙ্গ, সেটা যদি মাধ্যমের কণাগুলির গতির সঙ্গে সমান্তরালভাবে থাকে, তখন সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তারা যদি পরস্পর লম্ব হয়, তখন সেটাকে বলা হবে কি? তির্যক তরঙ্গ। কি বলা হবে? তির্যক তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গ কি না? শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কি হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ সমান্তরালভাবে যায়। ঢুকেছে মাথাতে? তাহলে এখানে যেটা তোমাদেরকে করতে হবে, আমি তিনটে পার্থক্য বলবো। একটা হচ্ছে শব্দ শক্তি, শব্দ তরঙ্গ ভার্সেস আলোক তরঙ্গ। আমি কিছুক্ষণ আগে বললাম আলোক তরঙ্গ যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ এগুলো। তাহলে এটা একটা পার্থক্য করতে হবে। ঘনীভবন ও তনুভবনের মধ্যে, তাহলে ঘনীভবন আর তনুভবনের মধ্যে পার্থক্য। 3 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এটাকে কি বলবো? তির্যক তরঙ্গ। আচ্ছা, আর কয়েকটা কথা বলে নিই। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু কঠিন, তরল বা গ্যাসীয় তিনটে মাধ্যমেই হতে পারে, কিন্তু তির্যক তরঙ্গটা কিন্তু কোনো গ্যাসীয় মাধ্যমে হবে না। কোনো গ্যাসীয় মাধ্যমে হবে না। তোমরা এগুলো খাতাতে খুব সুন্দর করে নোট ডাউন করো।
আশা করি তোমাদের এটা টোকা হয়ে গেছে। এরপর আমরা তির্যক তরঙ্গ নিয়ে একটু ডিটেল আলোচনা করব। আমরা আলোচনা করব আজকে তরঙ্গ। তরঙ্গ কি না, তরঙ্গ হলো কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির, আবার কি বলছি, কোনো একটা স্থিতিস্থাপক মাধ্যম, জড় মাধ্যম হতে পারে, জড় মাধ্যম, সেটা কঠিন হতে পারে, সেটা তরল হতে পারে, সেটা আবার গ্যাসীয় হতে পারে। সেই মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে, কি বললাম, সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলন সৃষ্টি হয়, কি বললাম, যে আন্দোলন সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, তরঙ্গ। সেটাকে কি বলা হয়, তরঙ্গ। তাহলে কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলন সৃষ্টি হয় তাকে তরঙ্গ বলে। এবার আমরা তরঙ্গের তির্যক তরঙ্গটা নিয়ে আলোচনা করব। তির্যক তরঙ্গ যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাই তো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। একটা দড়িকে এইভাবে কাঁপানো হচ্ছে, একবার উপর, এইভাবে। আমি ছবিটা একটু অন্যরকমভাবে আঁকি। এটা একটা তির্যক তরঙ্গ। কি তরঙ্গ? এটা একটা তির্যক তরঙ্গ। যে আমি একটা দড়ি ধরেছিলাম, ওইদিকে একজন দড়ি ধরেছিল, কী হচ্ছিল, এভাবে কাঁপাচ্ছিলাম, তাহলে দড়িটা একবার উপর দিকে মনে হবে, ঢেউটা মনে হবে কীরকম হবে, এদিক থেকে ওইদিকে চলে গেল, কিন্তু দড়িটা কি একদিক থেকে এদিকে যায়? দেখে মনে হবে দড়িটা চলে গেল। আমি দড়িটাকে যখন এইভাবে কাঁপাবো তখন দেখে মনে হবে দড়িটা কিন্তু এই দিক থেকে ওইদিকে চলে গেল, কিন্তু অ্যাকচুয়ালি দড়িটা এদিক থেকে এইদিকে যায় না। দড়িটা কী হয়, একবার উপর দিকে ওঠে, একবার নিচের দিকে নামে, একবার উপর দিকে ওঠে, একবার নিচের দিকে নামে। আর তরঙ্গটা যাচ্ছে কোন দিকে, এই দিক থেকে এইদিকে, তাহলে মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার জন্য এটাকে বলা হচ্ছে কি, তির্যক তরঙ্গ। কি বলা হচ্ছে, তির্যক তরঙ্গ। এবার প্রত্যেকটা তরঙ্গের কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমি পরপর লিখব, তোমরাও আমার সাথে সাথে নোট ডাউন করবে। প্রথমত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ বেগ, পর্যায়কাল। একটা তরঙ্গের মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো। তরঙ্গের বিস্তার, তরঙ্গের বিস্তার, টোকা হয়েছে আশা করি। ভালো করে লক্ষ্য করো, আমার ছবিটা হয়তো পারফেক্ট হয় নাই, কিন্তু ছবিটা কোথায় ভুল হয়েছে সেটা একটু বলে দিই। তরঙ্গ বলা হচ্ছে এই যেগুলো উপর দিকে উঠে আছে এগুলোকে বলা হবে তরঙ্গ শীর্ষ। এটাকে বলা হবে একটা তরঙ্গ শীর্ষ, এটাও একটা তরঙ্গ। এইগুলোকে বলা হবে তরঙ্গপাদ।
এটাকে বলা হবে তরঙ্গ, এটাকে বলা হবে তরঙ্গ। তাহলে নিচের দিকে যে জায়গাগুলো, এই জায়গাটাতে যেখানে সব থেকে বেশি নেমেছে, এই জায়গাকে বলা হবে তরঙ্গপাদ, আর উপরেরগুলোকে বলা হবে তরঙ্গ শীর্ষ। এইটা যতটা উপরে উঠবে এটা ঠিক ততটাই নিচে নামবে, এইটা যতটা উপরে উঠবে এটাও ঠিক ততটাই উপরে উঠবে, এইটাও ঠিক ততটাই নিচেতে নামবে। অর্থাৎ ওপরে যতটা ওঠা আর উপরে নিচে যতটা নামা, পুরো জিনিসটা কি হবে, কি হবে, একই হবে। কিন্তু আমার এক্ষেত্রে ছবিটা হয় নাই। এই যতটা উপরে উঠলো বা যতটা নিচে নামলো এটাকে বলা হবে তরঙ্গের বিস্তার। তাহলে তরঙ্গের বিস্তার কতটা, এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তরঙ্গের কি বিস্তার। আমি এখান থেকে এটাও বলতে পারি। তাহলে তরঙ্গের বিস্তার কি না, তার যে মিড লাইনটা থাকবে, যেখান থেকে উপরে উঠছে বা যেখান থেকে নিচে নামছে, সেখান থেকে ওই উপরের দূরত্বটা বা নিচের দূরত্বটাই হচ্ছে কি তরঙ্গের বিস্তার। ঠিক। তাহলে আমরা যে 5টা পয়েন্ট করেছিলাম, 5টা পয়েন্ট বোঝা গেল তরঙ্গের বিস্তার কোনটা। আচ্ছা, এটা কোন তরঙ্গ কেউ বলতে পারবে? অনুদৈর্ঘ্য না তির্যক? তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য নয়। এবার বলছে পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ, মানে কি এখান থেকে এটা, অথবা পাশাপাশি দুটি তরঙ্গপাদ। আমি এটাও বলতে পারি অথবা কি বলতে পারি, এটাও বলতে পারি। আবার কেউ বলল যে না আমি এটা বলবো না, আমি এটা বলবো। এই দুটো তরঙ্গ শীর্ষ, এটাও তো একটা তরঙ্গ শীর্ষ। বলছে পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ, খুব ভালো করে মাথায় রাখবে, পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ, পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেইটাকে বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হবে? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি না, তরঙ্গ দৈর্ঘ্য হলো একটা দৈর্ঘ্য। কোথাকার দৈর্ঘ্য? বলছে পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ বা পাশাপাশি দুটি তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। আর এই তরঙ্গ আমি এখানে লিখছি, অ্যারো দিয়ে, তরঙ্গ, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে ল্যামডা বলে একটা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। ল্যামডা দেখে নাও কীভাবে আঁকছি, এরকম নিয়ে এভাবে দাগ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে গেল, তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে গেল। আচ্ছা, আমি আর একটা তরঙ্গ আঁকছি, তুমি বলো তো এটা তরঙ্গ দৈর্ঘ্য ছোট না বড়? এটার থেকে ছোট নয়? এর তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা নেব। সব কি হবে? এটা ল্যামডা যদি হয়, এটা ল্যামডা, এটাও ল্যামডা, এটাও ল্যামডা, এটাও ল্যামডা, এটাও ল্যামডা, সবগুলোই কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ বা পাশাপাশি দুটি তরঙ্গ পাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। আর এই তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বেশি হয় কারোর, কারোর কি হয়? কম হয়। যেমন এইটা কি তরঙ্গ দৈর্ঘ্যটা কি ছোট, এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কি বড়। আমি আরও একটা তরঙ্গ আঁকছি, দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল না? এর থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল। তাহলে উপরে উঁচু দুটো জায়গা বা দুটো নিচু জায়গা, উপরে দুটো উঁচু জায়গা বা দুটো নিচু জায়গার মধ্যে দূরত্বটাকে বলা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য কারোর কম, কারোর ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। ঢুকেছে মাথাতে? তাহলে একটা পূর্ণ তরঙ্গ কোনটাকে বলবো? একটা তরঙ্গ পূর্ণ কখন হয়? ভালো করে দেখো, মুছে দিলাম এগুলো। তাহলে একটা তরঙ্গ কাকে বলবো? যেমন এইটা একটা তরঙ্গ, দেখ আমি শুরু করলাম এখান থেকে নিয়ে, এইটা নিয়ে এইটা হলো একটা তরঙ্গ।
আবার এখান থেকে শুরু করছি, দেখ ঠিক আছে। তাহলে এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এইটাকে বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো, তাই তো, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলবো তো, এটাকে বলবো কি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এটাকে ল্যামডা দ্বারা চিহ্নিত করা হয়। এবার কম্পাঙ্ক কাকে বলে? বলছে 1 সেকেন্ডে, খুব ভালো করে মাথায় রাখতে হবে, 1 সেকেন্ডে এক সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য যাবে, এইটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। কোথা থেকে কতটা? এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা। আর এখানে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? এখানে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য ধরলে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ একটা, আবার এখানে শুরু হয়েছে একটা, আবার এখানে শুরু হয়েছে একটা, আবার এখানে শুরু হয়েছে আবার একটা একটা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে একটা, কটা হলো? দুটো। এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ছোট হয় তাহলে 1 সেকেন্ডে এটা বেশি তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে, আর এটা কি তৈরি করবে? কম তৈরি করবে। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা কি? কম্পাঙ্কের সংজ্ঞা বলা হচ্ছে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। 1 সেকেন্ডে এটা দুটো তৈরি করলো, তাহলে কম্পাঙ্ক কত হবে? 2। এই তরঙ্গটা যদি 1 সেকেন্ডে কটা তৈরি করলো? 1 2 3 4, তাহলে কি হলো? এর তরঙ্গ দৈর্ঘ্য কম, তার জন্য কম্পাঙ্কটা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। ঢুকেছে মাথাতে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বেশি হয় তাহলে 1 সেকেন্ডে কম তৈরি করবে, আর তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ছোট হয় তাহলে 1 সেকেন্ডে কি করতে পারবে? বেশি তৈরি করতে পারবে। তাহলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি? তরঙ্গের দৈর্ঘ্যের সংজ্ঞা হলো একটা তরঙ্গের, একটা তির্যক তরঙ্গের পাশাপাশি দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যে দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আর 1 সেকেন্ডে যতগুলি, মোট যতগুলি, 1 সেকেন্ডে মোট যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করবে সেটা হবে কি? তার কম্পাঙ্ক। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি হবে, কারণ জিনিসটা তো ছোট 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 হবে। তাহলে 1 সেকেন্ডে এটা দুটো তৈরি করতে করতে এ তখন 4টে তৈরি করে ফেলবে। আমি এইটাকে বললাম ল্যামডা 1 আর এইটাকে বললাম ল্যামডা 2। তাহলে নিশ্চয় ল্যামডা 1টা গ্রেটার দেন ল্যামডা 2। এর তরঙ্গ দৈর্ঘ্যটা কি? এতটা, এর তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। তাহলে এর কম্পাঙ্ক কত? এ দুটো তৈরি করেছে। কটা তৈরি করেছে? দুটো। মনে মনে ধরে নিলাম কটা তৈরি করেছে? দুটো। আর এ তৈরি করেছে কটা? 4টে। তাহলে 1 সেকেন্ডে কত দূর গেছে? 2 ইন্টু ল্যামডা 1। একটা তরঙ্গ, ও দেখ মোট কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করেছে? কম্পাঙ্ক 2। কম্পাঙ্ক 2 মানে কি? কম্পাঙ্ক 2 মানে কি? 1 সেকেন্ডে কটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করেছে? দুটো। কম্পাঙ্ক 4 মানে কি? 1 সেকেন্ডে কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করেছে? 4টে। আর একটা তরঙ্গ দৈর্ঘ্য কত করে? এর ক্ষেত্রে ল্যামডা 1। তাহলে 1 সেকেন্ডে কত দূর গেছে? হ্যাঁ, 2 ইন্টু ল্যামডা 1। আর এ কত দূর গেছে? এ গেছে 4 ইন্টু ল্যামডা 2। আমরা কম্পাঙ্ককে n দ্বারা ডিনোট করব। এটা ল্যামডা, আর কম্পাঙ্ককে কি দ্বারা ডিনোট করব? ল্যামডা। মনে থাকবে? আচ্ছা, আমরা বেগ কি, বেগ কাকে বলবো? বলছে 1 সেকেন্ডে একটা তরঙ্গ, ভালো করে দেখো, 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তাহলে কম্পাঙ্ক হলো তরঙ্গ বেগ হলো। দেখ কম্পাঙ্ক তাহলে কত হলো? 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য
তৈরি করে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। এক্ষেত্রে কম্পাঙ্ক কত ছিল 2, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে 2 × λ1, আর এই 1 সেকেন্ডে কত দূর যাবে λ2। তার মানে দেখ কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য গুণ করলাম, তাই তো, কম্পাঙ্কের সঙ্গে কি করলাম তরঙ্গ দৈর্ঘ্য গুণ করলাম। আচ্ছা আমি তরঙ্গ বেগের সংজ্ঞা কি বললাম, 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হচ্ছে কি তরঙ্গ বেগ। তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে কত দূর যায় 2 × λ1, তার মানে তরঙ্গ বেগ ইকুয়াল টু হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক গণিত তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক কি না। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি না, তরঙ্গ দৈর্ঘ্য হলো কি দুটো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদের মধ্যে দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে সেটাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। তাহলে 1 সেকেন্ডে যদি ল্যামডা দুটো তৈরি করে তাহলে একটা দৈর্ঘ্য হচ্ছে λ1 করে, তাহলে টোটাল কত হবে 2 × λ1। আর এ যদি 4টে তৈরি করে তখন সেটা কম্পাঙ্কের সঙ্গে টোটাল কত দূর গেছে একটা হচ্ছে ল্যামডা, আর যতগুলো হয়েছে তৈরি তখন গুণ করে দেবো, তাহলে টোটাল কতটা পেয়ে যাবো। আর 1 সেকেন্ডে তো অতটা দূরত্বই যাচ্ছে, কম্পাঙ্কের সংজ্ঞা বলা হচ্ছে 1 সেকেন্ডে, আবার গতিবেগও বলা হচ্ছে কি 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে কি করতে পাবো, কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যটা কী করে দেবো গুণ করে দেবো। তাহলে আমরা বলতে পারি ভি সমান এন ল্যামডা, একটা সূত্র পেলাম, কি পেলাম ভি সমান এন ল্যামডা। ভিটা হচ্ছে তরঙ্গের বেগ, এনটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইটা দিয়ে অনেক অঙ্ক আসবে, মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে একটা সময়ের ফ্যাক্টর আছে, ওই সময়টাকে বলা হবে পর্যায়কাল। অর্থাৎ একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হতে যে সময় লাগছে সেটাকে বলবো কি আমরা পর্যায়কাল। কি বলবো পর্যায়কাল। আচ্ছা কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে এন। কম্পাঙ্ক কত এন। কম্পাঙ্কের সংজ্ঞা কত, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয় সেটাই হচ্ছে কি তার কম্পাঙ্ক। তাহলে নিশ্চয় কম্পাঙ্ক যদি 2 হয় তার মানে 1 সেকেন্ডে কতগুলো তৈরি হচ্ছে, কম্পাঙ্ক যদি 5 হয় তাহলে কতগুলো তৈরি হচ্ছে 5টা। আর কম্পাঙ্ক যদি এন হয় তার মানে 1 সেকেন্ডে কতগুলো তৈরি হচ্ছে, 1 সেকেন্ডে কতগুলো তৈরি হচ্ছে এনটা। 1 সেকেন্ডে কতগুলো তৈরি হচ্ছে 1 সেকেন্ডে এনটা তৈরি হচ্ছে। তাহলে ভালো করে দেখো 1 সেকেন্ডে কতগুলো তৈরি হচ্ছে এনটা 1 সেকেন্ডে। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি এনটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করার জন্য, এনটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করার জন্য সময় লাগছে কত 1 সেকেন্ড। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতে কত সময় লাগবে, একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করতে সময় লাগবে 1/n, ঠিক কি না। এটাকেই বলা হবে পর্যায়কাল। অর্থাৎ পর্যায়কাল মানে হচ্ছে একটা সময়, একটা সময়। কতটা সময় বলছে একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তাহলে আমরা কতগুলো টার্ম জানলাম, একটা হলো তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তরঙ্গের কম্পাঙ্ক, আর একটা কি পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এইটুকু হতে কত সময় লাগছে। এবারে 1 সেকেন্ডে কটা তৈরি হয়েছে 2টো, তাহলে একটা তৈরি হতে কত সময় লাগবে 1/2। কি করে পেলাম, দেখ 2টো তৈরি হতে 1 সেকেন্ড সময় লেগেছে, কম্পাঙ্ক যেহেতু 2 তার জন্য 2টো তৈরি হতে কত সময় লেগেছে 1, তাহলে একটা তৈরি হতে কত সময় লাগবে ½ সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত হতে 1 সেকেন্ড লেগেছে, তাহলে এই পর্যন্ত হতে কত সময় লাগতো। তাহলে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হতে যে সময়টা লাগে সেটাকেই বলা হচ্ছে কি পর্যায়কাল। ঢুকেছে। এটা হলো আমাদের শব্দ চ্যাপ্টারে, ক্লাস 9 চ্যাপ্টারের শব্দ চ্যাপ্টারের প্রথম ক্লাস। এরকম আমাদের 3টে ক্লাস লাগবে, তবেই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হবে এবং 4 নম্বর ক্লাসে আমরা রিভিশন করব। ঠিক আছে, টাটা।